সো আপনাদের অন্য কোনো ধরনের এখানে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্ষেত্রে অ্যাকচুয়াল এবং রেন্টাল ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে অন্য কোনো কিছু ইনক্লুড করা বা ডিডাক্ট করতে হবে না। যে বিষয়টা ডিডাক্ট করতে হবে সেটা অ্যালাওয়াল এক্সপেন্সের বিষয়গুলো রয়েছে, যেটা অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। সো আমরা প্রথমে অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালুটা ক্যালকুলেট করে থাকি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আপনার বাসায় প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন ইজি হয়ে গেছে, পরীক্ষা হলে না যখন প্রথম ধরবেন দেখবেন অনেক কঠিন। সো আমরা ক্যালকুলেশন করতেছি মিস্টার জসিম ইনকাম ইয়ার, দুইটা থাকবে, ইনকাম ইয়ার থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ম্যাথে সেম বিষয়গুলো থাকবে। ইনকাম ইয়ার 2000, যে বছরে ইনকাম হয় সেই বছরে ইনকাম ইয়ার থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার পরবর্তী ইয়ারে যাবে 2019, and assessment year 2019 and 2020, that means ইনকাম ইয়ার যে ইয়ারে পড়বে অ্যাসেসমেন্ট ইয়ার তার পরবর্তী বছরে নির্ধারিত হয়ে থাকে। আমরা সেভাবে এখানে হেডিং দিয়ে দিয়েছি। দেন কম্পিউটেশন আর ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম, যেটা আপনারা বলেন। ইনকাম, দেন আমরা প্রত্যেকটা ম্যাথে যেরকম অ্যাজ ইউজুয়াল গড় কেটেছি, এখানে ঠিক একইভাবে গড় কাটতে হবে। সেই গড়ে আমরা তখন আমাদের পার্টিকুলার্স লিখে ক্যালকুলেশন করে ফেলবো। লাস্ট কলামে নরমালি আমাদের টাকার অ্যাকাউন্ট বসে। তার আগের কলামে আমরা নরমালি ক্যালকুলেশনের পার্টটা করে থাকি। সো আমাদের হেডিং এখানে কম্পিউটেশন আর ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম, কিন্তু হেডিং হচ্ছে আমরা শুধু এখানে করতেছি কম্পিউট করতেছি বেসিক্যালি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, this is our basically heading. So now there will have our computation BDT or টাকা যাই লেখেন, both are fine, টাকা। দেন আমাদের প্রথমে যেটা বলা হয়েছিল অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু এখানে দেওয়া হয়েছে মান্থলি 19,000। সো আমরা সেটাকে নিয়ে আসবো অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু। আমরা পেয়েছিলাম মান্থলি হিসেবে 19,000। সো হোয়াট এভার উইল বি দেয়ার, ক্যালকুলেশন করলে আমাদের চলে আসে 2,28,000। 2,28,000 এটা হচ্ছে আমাদের মান্থলি আমরা যেটা পেয়েছি অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু। দেন আমাদের যেটা কম্পিউটেশনে থাকে সেটা হচ্ছে মিউনিসিপাল ভ্যালু। আমাদের মিউনিসিপাল ভ্যালু দেওয়া আছে 2,40,000 টাকা। Municipal value, this is 2,40,000. So higher on should be our annual value. So annual value of the house না লিখলেও চলবে, হায়ার অন লিখতে হবে।
because you are considering higher on as per the rules of calculating income from house property. So higher on should be considered here. So we'll close this part and our higher value will come here as the annual value of the house. $2,40,000. Value লেখার একটু ভুল হয়েছে। So this is our annual value for here 2,40,000. Now we have other aspect, expenses that were incurred in the income year 2018 and 19 for that house includes repair expenses, taka 65,000, city corporation tax 7,000, rent collection expenses 12,000, fire insurance premium, this is 750 per quarter. That means প্রতি কোয়ার্টারে তাকে প্রিমিয়াম দিতে হয়েছে ফায়ার ইন্স্যুরেন্সের জন্য, 4 কোয়ার্টারে, তাহলে আমাকে কাউন্ট করতে হবে। ইন্টারেস্ট অন বরোড ফান্ড 2,500 টাকা। সো আমাদের এখানে ক্যালকুলেশন হয়েছে রিপেয়ার এক্সপেন্সেস, সিটি কর্পোরেশন ট্যাক্স, আপনার রয়েছে রেন্ট কালেকশন এক্সপেন্সেস। রেন্ট কালেকশন এক্সপেন্সেস আপনারা দেখুন এখানে আপনাদের যে কম্পিটিশন অফ টোটাল ইনকামে আপনাদের 7 নম্বর আপনাদের যে অ্যাডমিসেবল এক্সপেন্সেস সেখানে রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস, সেখানে রয়েছে কালেকশন চার্জ। সো কালেকশন চার্জ মিনস রেন্ট কালেকশন চার্জ বেসিক্যালি। সো কালেকশন বলতে আপনি রেন্ট কালেকশন করবেন, ইউ আর নট এ ট্যাক্স কালেক্টর, আপনি রেন্ট কালেকশন করতেছেন। So collection charge, sewerage bill, salary of guard, liftman, caretaker, everything will be considered under repair and maintenance expenses. So এখানে বলা হয়েছে repair expense আলাদা করে একটা দেওয়া হয়েছে repair, এবং অন্য একটা দেওয়া হয়েছে rent collection expenses, দুইটি মিলে আমাদের এখানে দেওয়া হয়েছে repair and maintenance expenses। কিন্তু আমাদের অ্যাডমিসেবল লিমিটের ক্ষেত্রে বলা হয়েছে আপনি যদি রেসিডেন্সিয়াল পারপাসে হাউস ইউজ করেন সেক্ষেত্রে আপনার টোটাল হাউস রেন্টের অথবা অ্যানুয়াল ভ্যালুর 15-25% আপনি অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে দেখাতে পারবেন রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সে, আর কিন্তু কমার্শিয়াল পারপাসে আপনি 30% দেখাতে পারবেন। সো এখানে আপনাদের যদি রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস, আমরা সেই অ্যাডমিসেবল এক্সপেন্স গুলো এখানে বাদ দিব, মাইনাস রিপেয়ার প্রথমে অ্যাডমিসেবল এক্সপেন্স হেডে নিয়ে আসি। অ্যাডমিসেবল এক্সপেন্সেস, অ্যাডমিসেবল এক্সপেন্সেস এর মধ্যে ফার্স্ট হেডিং এ রয়েছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস। আমাদের সর্বোচ্চ লিমিট দেওয়া রয়েছে 25%, কিন্তু আমাদের বাস্তবে এখানে রয়েছে 65,000 and 12,000, so we cannot integrate those amount. We should consider here 2,50,000, 40,000, sorry, was 25%.
This is our repair and maintenance expenses, and that amount should be 60,000. Then আপনাদের যেটা রয়েছে সিটি কর্পোরেশন ট্যাক্স। সিটি কর্পোরেশন ট্যাক্স রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স এক্সপেন্স নয়, অথবা লোকাল মিউনিসিপাল অথরিটি ট্যাক্স, এগুলো আপনার রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স ট্যাক্স নয়। সো যেমন আপনি মিউনিসিপাল অথরিটির আন্ডারে যদি আপনার বাড়ি হয়, সেক্ষেত্রে নিজের জমিতে আপনি বাড়ি নির্মাণ করলে সেক্ষেত্রে আপনাকে ইয়ারলি ট্যাক্স দিতে হবে। সেটাকে এখানে সিটি কর্পোরেশন ট্যাক্স হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সিটি কর্পোরেশন ট্যাক্স, এই ট্যাক্সটা আপনাকে দিতে হবে যদি আপনি বাড়িটা ভাড়া দিয়ে থাকেন অথবা নিজে থাকেন, উভয় ক্ষেত্রেই আপনাকে সিটি কর্পোরেশন ট্যাক্সটা দিতে হবে। এটা মূলত সিকিউরিটি পারপাসে দেওয়া হয়ে থাকে। সো সিটি কর্পোরেশন ট্যাক্স ইজ 7,000। দেন আপনাদের রয়েছে রেন্ট কালেকশন এক্সপেন্স, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস আন্ডারে যাবে। দেন রয়েছে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ফায়ার insurance premium 750 4 quarters, so you should multiply 750 by 4 per quarter বলা হয়েছে। 4 কোয়ার্টার হলে তাহলে 4 কোয়ার্টার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3,000 টাকা। দেন আপনাদের যেটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ফান্ড। আপনি বিল্ডিং নির্মাণের জন্য কোনো ইন্টারেস্ট নিতে পারেন, ফান্ড নিতে পারেন, সেটার জন্য আপনাকে যদি ইন্টারেস্ট দিতে হয় সেটাও আপনাকে বাদ দিতে হবে। কিন্তু আপনি পার্সোনাল কাজে কোনো যদি ফান্ড নিয়ে থাকেন, সেই ফান্ডের ইন্টারেস্ট কিন্তু আপনি এখানে ইনক্লুড করতে পারবেন না। যেমন ইন্টারেস্ট অন বরোড ফান্ড, এখানে যেহেতু কিছু বলা নেই, দ্যাট মিনস আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে যদি এরকম কোনো কিছু বলা থাকতো ইন্টারেস্ট অন পার্সোনাল বরোড ফান্ড, সেক্ষেত্রে ইট ইজ নট এ পার্ট অফ ইউর হাউস প্রপার্টি, এটা হতো আপনার ব্যক্তিগত ইনকাম, সেক্ষেত্রে আপনি এটা ইনক্লুড করতেন না। সো ইন্টারেস্ট on borrowed fund interest on borrowed fund 2,500। এখন সবগুলোকে আমরা অ্যাড করে তারপরে বাদ দিয়ে দেব আমাদের টোটাল ইনকাম থেকে। আমরা যদি সবগুলো, কারণ এখানে আমাদের আর বাকি কোনো কিছু নেই, সবগুলো অ্যাড করলে আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 72,500। 72,500 is our admissible expenses. So we should deduct this amount. After deducting this amount, whatever we will get will be our total income. Because আমাদের এখানে অন্য কোনো ইনকাম নেই, সুতরাং টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অথবা টোটাল ইনকাম। যদি আপনাদের অন্য কোনো ইনকাম দেওয়া থাকতো, ফর এক্সাম্পল আপনাদের ইনকাম ফ্রম স্যালারি টোটাল দেওয়া রয়েছে এবং এটা ক্যালকুলেট করতে হবে, তখন আপনি এখানে লিখে দিতেন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আমরা সেটাই লিখি টোটাল ইনকাম অথবা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যা লিখেন না কেন ইট ইজ ফাইন। কিন্তু যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকতো, সেক্ষেত্রে আপনাকে এটা লিখতেই হতো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, দেন আপনি ওটা অ্যাড করে লিখে দিতেন টোটাল ইনকাম। সো ইনকাম, টোটাল ইনকাম, অন্য কোনো ইনকাম নেই, এটা টোটাল ইনকাম। Total income is on 5 1,67,500 is our total income, and this income is from house property. এরপর ক্লোজ করে দিবেন অ্যাকাউন্টিং এর মতো যেভাবে করে দিয়েছিলেন, বিকজ এরপর আমাদের কোনো ক্যালকুলেশন নেই এই পার্টের।
এরপর যদি আপনাকে বলা হয় যে ক্যালকুলেট ট্যাক্স লায়াবিলিটি, যেহেতু তার ইনকাম 2,50,000 টাকা নিচে, সুতরাং হি অর শি উইল হ্যাভ টু পে নো ট্যাক্স। যেহেতু মিস্টার জসিম এখানে উইল নট বি এন্টাইটেলড টু পে এনি টাইপ অফ ট্যাক্স, এখানে এটাই প্রযোজ্য। তার টোটাল ইনকাম আসবে কিন্তু তার ট্যাক্স লায়াবিলিটি ইজ জিরো বিকজ হিজ টোটাল ইনকাম ইজ বিলো 2,50,000, but he will be entitled to pay minimum tax. মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে বলা হয়েছে এটা যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকে, এই বাড়িটা কোথায় অবস্থিত? মিরপুরে অবস্থিত। সো সিটি কর্পোরেশনের মধ্যে হলে একজন ব্যক্তি 3 নম্বর থাকলে তাকে অবশ্যই 5,000 টাকা ট্যাক্স দিতে হবে। আর যদি একজন ব্যক্তির আর যদি সিটি কর্পোরেশনের বাইরে তাহলে 3,000 টাকা ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স বার্ডেন। আপনার 3 নম্বর থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে। সো his tax burden will be minimum, এটা আপনারা লিখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কত টাকা লেখার দরকার হচ্ছে না, কারণ এটা সিটি কর্পোরেশনের মধ্যে। অথবা আপনারা লিখতে পারেন his tax burden will be 5,000 টাকা। যেহেতু এখানে আপনাদের বলাই আছে he is the owner of a house at মিরপুর। এখন মিরপুর অন্য কোথাও বলা নেই, মিরপুর তো আপনার বগুড়াও মিরপুর হতে পারে, ঢাকার মিরপুরও হতে পারে, কুষ্টিয়ার মিরপুর হতে পারে। সেক্ষেত্রে সেটা আপনাদের ইচ্ছা। নরমালি মিরপুর ইন্ডিকেট ঢাকা, সো আপনি যদি বগুড়ার মিরপুর ইন্ডিকেট করেন সেক্ষেত্রে আপনারা লিখে দিবেন the house, the owner of the house lives in মিরপুর of বগুড়া। বগুড়ার মিরপুরে বাস করেন, এর জন্য তার ট্যাক্স লায়াবিলিটি 3,000 টাকা। যেহেতু অন্য কিছু বলা নেই, মিরপুর ঢাকা না অন্য কিছু। ইজ ইট ক্লিয়ার? এখানে এটা একদম সিম্পল আমরা এক্সারসাইজ করেছি। এবার একটু কঠিন একটা এক্সারসাইজ করব। আমরা আপনাদের আরেকটা ইলাস্ট্রেশন দিয়েছিলাম, একটু বড় টাইপের ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন 8.5। আমরা সেই বিষয়টা এখন একটু দেখি। নিয়মটা জাস্ট মনে রাখবেন এবং কোনটা অ্যাড হবে কোনটা বাদ যাবে এই স্পেসিফিক ফর্মটা সাথে রাখবেন, এবং প্রত্যেকটা রুলস এর আলোকে আপনি ক্যালকুলেশন করবেন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনার পরীক্ষা হলে ফার্স্ট হতে পারবেন না। আমাদের এখানে বলা হয়েছে মিস্টার আবেদিন ইজ দ্য ওনার অফ এ 4-story বিল্ডিং at মিরপুর। এটা মিরপুরে অবস্থিত। in the in the east floor of the building there are 2 flat, মানে সে 4 তলা বিল্ডিং এ থাকে এবং প্রত্যেক ফ্লোরে তার 2টা ফ্ল্যাট রয়েছে। সো 4-story বিল্ডিং। আবেদিন resides with his family in one flat of the 2nd floor and in another flat in the same used as residence by his elder son who is fully dependent on him. That means আপনি ইন্ডিকেট করতেছেন আপনি একটা নিজের পারপাস ইউজ করেন আর একটা ইউজ করে আপনার বাই, সেটা ফুল সে ওই ব্যক্তি আপনার উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট। দেন তাহলে আপনি যদি আপনার বাই যদি আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, দ্যাট মিন্স এটাও আপনি ইউজ করেন। সো 2টা ফ্ল্যাট বাদে বাকিগুলোর উপর আপনি ক্যালকুলেশন করবেন। All other flat were let out for residential purpose at a monthly rent of 10,000 per flat. প্রত্যেকটা ফ্ল্যাট 10,000 টাকা ভাড়ায় আপনি ভাড়া দিয়ে থাকেন। During the year the owner burned the
ওয়াটার অ্যান্ড গ্যাস বিল অফ টেনান্ট, ভাড়াটিয়াদের গ্যাস বিল বহন করেছেন 30,000 টাকা, and all of the advance receipt টাকা and all of the tenant or borne repair expenses. রিপেয়ার এক্সপেন্স বেসিক্যালি আপনি হাউস ওনার, আপনাকে দিতে হবে, কারণ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স আপনার টোটাল ইনকাম থেকে বাদ দেওয়া যায়, কিন্তু এটা বিয়ার করেছেন আপনার টেনান্ট, কিন্তু আপনার গ্যাস বিল দেওয়ার কথা আপনার মালিকের, সেটা দিয়েছে। গ্যাস বিল এবং গ্যাস, বিদ্যুৎ এবং পানি বিল দেওয়ার কথা হচ্ছে আপনার ভাড়াটিয়াদের, কিন্তু এটা দিয়েছেন মালিক। সো মালিক যেহেতু দিয়েছেন, মালিকের থেকে বাদ যাবে, কিন্তু মালিকের খরচ দিয়েছে ভাড়াটিয়া, ভাড়াটিয়ার খরচ অ্যাড হবে। সুতরাং আমরা স্টেপ বাই স্টেপ আগাই। ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার, compute income from house property for the income year ended 13 June. That means income year 2018 and 19, assessment year 2019 and 20. So person is different, Mr. Abedin. Mr. Abedin. So here we will have then we will ঠিক একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে গড় কাটবো, গড় কেটে কম্পিউটেশন গুলো করে ফেলবো। আমি বড় এক্সারসাইজটা নেওয়ার কারণ হচ্ছে আপনার সবকিছু এখানে ইনক্লুড থাকতে পারে, কারণ পরীক্ষায় এত বড় অঙ্ক থাকবে না, বাট মোরাললেস অনেক কিছু ইনক্লুড থাকবে, সেজন্য আমি একটা বড় এক্সারসাইজ নিয়েছি এখানে। So this is the money value will be here. After that you will also have this column. So income from house property, this is your heading, then BDT or taka. ফার্স্ট আমাদের দেওয়া রয়েছে আমাদের এখানে দেওয়া রয়েছে 10,000 টাকা পার ফ্ল্যাট সে ভাড়া দিয়ে থাকে, তাহলে সে 2টা রিসেট করে তার বাই সহ, তাহলে বাকি থাকে 6টা ফ্ল্যাট, প্রত্যেক মাসে 10,000 টাকা হারে সে যেটা রিসিভ করে সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হয়। একটা হচ্ছে টেনান্ট এক্সপেন্স পেইড বাই ওনার এন্ড ওনার এক্সপেন্স পেইড বাই টেনান্ট। সুতরাং আমরা প্রথমে লিখবো রেন্ট রিসিপ্ট। রেন্ট রিসিপ্ট হচ্ছে আপনার এখানে 10,000 পার মান্থে। আপনার ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে নিজে থাকে, সুতরাং নিজে অবস্থান করলে তার জন্য ভাড়া ক্যালকুলেশন হবে না। আর একটা ফ্ল্যাটে তার ভাই থাকে, তার ভাই যদি তার উপর ডিপেন্ডেন্ট না হতো তাহলে এক্ষেত্রে আমরা আমাদেরকে ইনক্লুড করতে হতো, বাট অ্যাজ হি ইজ ডিপেন্ডেন্ট অন মিস্টার আবেদিন, সুতরাং তার হিসাবকে আমাকে এখানে আনার প্রয়োজন হবে না। সো 6টা ফ্ল্যাট 12 মাস, this will be our calculation rent receipt. Rent receipt করেছে, সো সেখানে রেন্ট রিসিভ করেছে, আমরা এখানে লিখি 7 লক্ষ, 10 দিয়ে 6 কে গুণ করলে 60,000, 6 12 72, 7,20,000 টাকা। এটা হচ্ছে রেন্ট রিসিপ্ট। এরপর যেটা বলা হয়েছে, during the year the owner has borne
the water and gas bill of tenant amount to টাকা 30,000 তাহলে tenant expense paid by owners, so minus, যেহেতু সে বহন করছে সেটা তাহলে তার ইনকাম থেকে সেটা বাদ যাবে, সো মাইনাস tenant expense paid by owner, যেটা এক্সপেন্স পেড করেছে ওনার সেটা আমরা বাদ দেব, কারণ ওনারের ইনকাম থেকে এটা কমিয়ে দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী সব ধরনের গ্যাস বিল, ইউটিলিটি বিল এটা ভাড়াটিয়াই পেড করবে, কারণ সে ফ্যাসিলিটি বুক করে থাকে। So we will have 30,000 আমরা একবারেও করে দিতে পারি, যেহেতু এটা মাইনাস বা অ্যাড করে সরাসরি বসিয়ে দিতে, আপনারা যোগ করেও দিতে পারেন। আমাদের যেহেতু জায়গা সংকলন হচ্ছে না, আমরা একবারই করে দিচ্ছি। প্লাস পরবর্তীতে যেটা বলা হয়েছে, one of the tenant has borne repair expense of টাকা 10,000, so owner's expenses paid by tenant owner's expenses bear করে, সেটা হলো 10,000, so all amount should come here. তাহলে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু। সো আমরা এখানে ক্লোজ করে দিই। অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু আমরা প্লাস মাইনাস করে যেটা পাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু। অ্যাকচুয়াল রেন্টাল ভ্যালু বলবি 7 লাখ, সরি, it is your actual rental value. Now we will calculate municipal value. মিউনিসিপাল ভ্যালু এখানে বলা হয়েছে মিউনিসিপাল আর এখানে 10,000 টাকা যোগ হলো কেন? বুঝিনি, এখানে 10,000 টাকা যোগ হলো কেন? হ্যাঁ আচ্ছা, আপনাদের প্রশ্ন উত্তর 10,000 টাকা যোগ হলো কেন। ফার্স্টে যেটা বলা হয়েছে টেন্যান্ট এক্সপেন্সেস পেড বাই দ্য ওনার। আপনি যখন একটা বাসায় থাকবেন অ্যাকচুয়ালি আপনাকে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল এগুলো ভাড়াটিয়া কি পে করতে হয়, এখানে বলাই হয়েছে স্পষ্ট করে ওয়াটার এবং গ্যাস বিল এটা পে করেছে কি ওনার পে করেছে, এটা অ্যাকচুয়ালি পে করার কথা টেন্যান্টের, এই জন্য তার অ্যাকাউন্ট আমরা বাদ দিয়ে দেখাইছি, ওনারের ইনকাম থেকে বাদ দিয়ে দেখাইছি, তার এটা ইনকাম নয় যেহেতু খরচ করে ফেলেছে। পরবর্তীতে আবার বলা হয়েছে অন অফ দা টেন্যান্ট মানে একজন ভাড়াটিয়া হ্যাজ বোর্ন রিপেয়ার এক্সপেন্সেস, রিপেয়ার বাড়ি রিপেয়ার করবে মূলত বাড়ির মালিক, আবেদিনের পে করার কথা কিন্তু পে করেছেন বাড়ির একজন ভাড়াটিয়া, তাহলে এটা তার ইনকাম থেকে বাড়তি হবে। জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনাদের ক্যালকুলেশন। আবার অ্যাডমিসেবল এক্সপেন্সের ক্ষেত্রে আপনাদের স্পেসিফিক ফর্মে দেখবেন অ্যাডমিসেবল এক্সপেন্স যদি আপনার খরচ না হয়ে থাকে সেটাও আপনার ইনকাম হিসেবে ইনক্লুড করে দেখাতে হয়। সো দেন যেটা রয়েছে মিউনিসিপাল ভ্যালু অফ দ্য হাউস। মিউনিসিপাল ভ্যালু কত রয়েছে আপনার 9,60,000 টাকা। কয়টা ফ্ল্যাটের জন্য? 8টা ফ্ল্যাটের জন্য। মিউনিসিপাল ভ্যালু তো পুরো ফ্ল্যাট হাউসের ধরেছে, আপনার ফ্ল্যাট হিসেবে কাউন্ট করেন। সো 9,60,000 আপনার 8টা ফ্ল্যাট যেহেতু তাহলে ভাগ করতে হবে 8 দিয়ে,
বাই 8 ক্রস দিতে হবে, আবার 6 দিয়ে যেহেতু আপনি 6টা ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন, তাহলে আপনার টোটাল ভ্যালু আসে হচ্ছে 7 লক্ষ, এখানে 20,000 টাকা, 7,20,000 মিউনিসিপাল ভ্যালু এবং অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে যেটা হায়ার সেটা আমরা নরমালি রিসিভ করে থাকি। সো আমাদের হায়ার অন রয়েছে এখানে 7,20,000। So annual value of the house value 1 আমরা এখানে কনসিডার করব 7,20,000। This is the higher one. Then পরবর্তীতে আপনাদের যেটা বলা হয়েছে advance receipt টাকা on lakh cash during the year and refund of advance was 40,000। আপনি অ্যাডভান্স রিসিভ করেছেন সেটা আপনাকে কনসিডার করতে হবে, আবার রিফান্ড করেছেন সেটাও করতে হবে। রিফান্ড বিষয়টা আপনাকে বাদ দিতে হবে, কিন্তু অ্যাডভান্স রিসিভ করলে সেটা আপনি যোগ করে দেখাতে হবে, কারণ ওই বছরই আপনার হাতে এসে পৌঁছেছে। যেমন মনে করেন আপনি অ্যাডভান্স স্যালারি রিসিভ করলে সেই স্যালারিকেও আপনি ক্যালকুলেট করে দেখাবেন ওই বছরই, কারণ ওই বছরই আপনার হাতে চলে এসেছে। সো অ্যাডভান্স তাহলে স্যার আমার হাতে যা ক্যাশ ইনকাম হবে সেটা পুরোটা চলে আসবে, অ্যাডভান্স টাকাটা। হ্যাঁ পুরোটাই চলে আসবে। এর পরবর্তী হিসাব পরবর্তীতে, কারণ পরবর্তীতে আপনি ওই বাসাটা ফাঁকাও থাকতে পারে, ও ওই বাসার অ্যাডভান্স ওই আপনি আপনি ট্যাক্স ফাঁকিও দিতে পারেন। এই জন্য গভর্নমেন্টের হিসাব হচ্ছে আপনি যখনই টাকা পাবেন আগে আপনার টাকাটার জন্য ট্যাক্স দিতে হয়, কিন্তু কোনো টাকা যদি বাকি থাকে সেটা আপনি বাকি দেখাতে পারেন, কিন্তু গভর্নমেন্ট উৎসাহিত করে আপনি যখন টাকা নাও পাবেন ইনকাম হলে ওই বছরে অ্যাকাউন্টিং এর হিসাবে যেরকম ওই বছরের হিসাবে ক্যালকুলেট, কিন্তু অ্যাডভান্সের হিসাবটা আপনি দেখাতেই বলতেছে। সো অ্যাডভান্স রিসিপ্ট অ্যাডভান্স রিসিভ হচ্ছে আপনার টাকা 1 লাখ। So total value this year will be 8,20,000. This year. এখন আমরা এখান থেকে অ্যাডমিসেবল এক্সপেন্স গুলো বাদ দিয়ে দেব। সো মাইনাস আপনারা যখন অ্যাডমিসেবল বাদ দিবেন আপনার লিস্ট দেখে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যাডমিসেবল এক্সপেন্সেস বাদ দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে সুবিধা হবে আপনি কোনোটা মিস হয়েছে কিনা সেটা দেখবেন। যেমন আমাদের এখানে বলা হয়েছে expenses related to the property of for the year, repair expenses 1,90,000, city corporation tax 22,000, insurance premium 60,000, caretaker and night guard salary, caretaker and night guard salary আপনার স্পেসিমেন ফর্মে দেখেন caretaker night guard salary, repair and maintenance expense all should be considered as repair and maintenance expenses. Then printing cost of the building, painting cost of the building এখানে বলা হয়েছে এটা আপনার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স হিসেবে কনসিডার করতে হবে, কারণ পেইন্টিং এখানে বলাই আছে কালেকশন চার্জ, সুয়ারেজ বিল, স্যালারি, লিপম্যান, কেয়ারটেকার
আর পেন্টিং তো অলরেডি বলাই হয়েছে, পেন্টিং মিন্স আপনি রিপেয়ার এবং মেইনটেনেন্স এর অন্তর্গত। সো পেন্টিং শুড বি কনসিডার্ড অ্যাজ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস। ল্যান্ড রেভিনিউ পেড দিস ইয়ার, ল্যান্ড রেভিনিউ আপনি যদি পে করে থাকেন সেটা আপনাকে দেখাতে হবে। মর্গেজ ইন্টারেস্ট পেড অফকোর্স শুড বি ইনক্লুডেড। দেন লিগাল এক্সপেন্সেস, আপনার যদি কোনো ধরনের লিগাল এক্সপেন্স, এখানে 6000 টাকা লিগাল এক্সপেন্স দেখানো হয়েছে, কিন্তু লিগাল এক্সপেন্স আপনার উইল নট বি কনসিডার্ড, এটা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর হিসেবে কাউন্ট করতে হবে। দেন আপনার যেটা রয়েছে অল্টারেশন কস্ট অফ গ্রাউন্ড ফ্লোর, অল্টারেশন কস্ট কি আসবে? এটাও তো আপনার রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর মধ্যে পড়ে যায় এক হিসাবে। সো অল্টারেশন উইল নট বি কাউন্ট, আপনি রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর মধ্যে অল্টারেশনও চলে আসবে। বিষয়গুলো আপনি একটু মার্ক করে রাখেন, কিন্তু সবগুলো বলা নেই রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর ভিতরে। ফার্স্ট অফ অল বলেছিলাম আপনার 1,90,000 রিপেয়ার এক্সপেন্স স্পষ্ট বলা হয়েছে। দেন সিটি কর্পোরেশন ট্যাক্স নট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এটাও না, কেয়ারটেকার আর নাইট গার্ড স্যালারি এটা হচ্ছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর আন্ডারে আসবে। পেন্টিং কস্ট অফ বিল্ডিং এটাও রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর আন্ডারে চলে আসবে। দেন যেটা বলা হয়েছে ল্যান্ড রেভিনিউ এটা আসবে না। দেন মর্গেজ ইন্টারেস্ট অফকোর্স আসবে। লিগাল এক্সপেন্সেস মেইনটেনেন্স করার জন্য, মেইনটেইন করার জন্য, হাউস মেইনটেইন করার জন্য আপনাকে লিগাল এক্সপেন্স বিয়ার করতে হচ্ছে, এটাও আপনাকে কনসিডার করতে হবে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স হিসেবে। অল্টারেশন কস্ট অফকোর্স আপনি বাসার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করেছেন, ফর এক্সাম্পল গ্যারেজ, এটা তো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর আন্ডারে চলে আসবে। ইনস্টলেশন অফ জেনারেটর এটা কি রিপেয়ার মেইনটেনেন্স হবে? এবার এটা রিপেয়ার মেইনটেনেন্স না, আবার এটা আপনার অন্য কোনো ধরনের কষ্ট না, কারণ রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এটা ইনস্টলেশন অফ জেনারেটর এটা হচ্ছে আপনার একটা ক্যাপিটাল মেশিনারি, এটার জন্য আপনি প্রতি বছর অন বাই অন আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করতে পারেন যখন আপনাকে বলা হবে, সেটাই হচ্ছে এখানে ক্যালকুলেশন। সো এটা না অ্যাডমিসেবল এক্সপেন্সেস, না অ্যাডমিসেবল এক্সপেন্সেস অন্য আন্ডার খাতেও আসবে না, আর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর আন্ডারেও আসবে না। ফুয়েল কস্ট অফ জেনারেটর, ফুয়েল কস্ট এটা আপনাদের কনসিডার করতে হবে না, কারণ এই কস্ট গুলো আপনাকে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এর কস্টে আন্ডারে নিয়ে আসতে হবে, কারণ অথবা আপনার যে ওয়াটার গ্যাস এই আন্ডারে চলে গেছে, সো আলাদা করে আপনাকে দেখাতে হবে না। ডুরিং দ্য ইয়ার one of the tenant of the ground floor left the house without paying rent for 1 month, একজন ব্যক্তি সে কি করেছে, 1 মাসের ভাড়া না দিয়ে সে চলে গেছে, সে তাহলে আনকালেক্টেবল রেন্ট সেটা তো আপনি পাননি, সেটা আপনার অ্যাডমিসেবল এক্সপেন্স হিসেবে আপনি দেখে দেন, দ্যাট মিন্স আপনি টোটাল ইনকাম থেকে বাদ দিয়ে দিবেন। দেন যেটা বলা হয়েছে মিস্টার আবদিন even after taking necessary legal action failed to collect his rent, যদি কালেক্ট করতে পারতো তাহলে তো কথা ছিল না, আপনারা বাদ দিতেন। Besides that, the same flat was vacant for 2 months, তাহলে ভ্যাকেন্সি অ্যালাউন্স পাবে 2 মাসের, সেটা আপনি বাদ দিয়ে দেখান, কারণ 2 মাসের তো আপনি ভাড়া পাননি, ওটা আপনি বাদ দিয়ে দেখাবেন টোটাল এক্সপেন্স থেকে। দেন আপনার যেটা বলা হয়েছে আর কিছু নেই, সো দিস আর অল। সো আমরা তাহলে অ্যাডমিসেবল এক্সপেন্স গুলো এখানে বাদ দিয়ে দেখাই। ফার্স্ট অফ অল we have repair and maintenance expenses, আপনারা সিরিয়াল ভাবে অন্যভাবেও লিখতে পারেন। অ্যাডভান্স যেরকম আপনি রিসিভ করেছেন এবং রিফান্ড অফ অ্যাডভান্সেস ওয়াজ টাকা 40,000, তাহলে রিফান্ডটা আমরা বাদ দিয়ে দেখাই আগে, তাহলে আপনার এখানে ট্রিটমেন্ট অনুযায়ী আপনার প্রবলেমে যেটা রয়েছে প্রবলেম প্রথম বাদ হয়ে যাবে। যদি এভাবে করেন তাহলে আপনার প্রশ্নের নিচে দাগ দিয়ে দিবেন রিফান্ড অফ অ্যাডভান্সেস, কারণ আপনি যখন লাস্টে চলে আসবেন দেখবেন কোনোটা বাদ নেই, তার মানে আপনি কোনো কিছু বাদ দিয়ে গেছেন। সো রিফান্ড এটাও হতে পারে অ্যাডভান্সেস,
অথবা অ্যাডভান্স, যেটাই বলেন না কেন অ্যাডভান্স লিখলে আমরা, যেহেতু একটাই বলা হয়েছে একাধিক নেই, অ্যাডভান্স রয়েছে 40,000। দেন যেটা বলা হয়েছে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস, যেহেতু রেসিডেন্সিয়াল পারপাস ইউজ করা হয়েছে সুতরাং সেটা আমরা সেভাবে দেখাবো। রিপেয়ার মেইনটেনেন্স repair and maintenance expense, it should be 25% maximum of the annual value of the house, কারণ আমাদের ম্যাক্সিমাম 25% আপনি চার্জ করতে পারবেন, এর বেশি চার্জ করা সম্ভব নয়। যদি এখানে প্রথমে রিপেয়ার এক্সপেন্স অন লাইক 90,000 নাইট গার্ড স্যালারি অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আপনি 25% এর বেশি চার্জ করতে পারবেন না। সো 25% should be our repair and maintenance expenses. This amount will be 1,80,000. 1,80,000. Then আমাদের রয়েছে সিটি কর্পোরেশন ট্যাক্স। সিটি কর্পোরেশন ট্যাক্স, আপনার কিন্তু সিটি কর্পোরেশন ট্যাক্স এটা আপনি টোটাল হাউসের জন্য দিয়েছেন, বাট আপনি টোটাল হাউস ভাড়া দেননি। সিটি কর্পোরেশন মূলত একটা বাড়ির জন্য সিটি কর্পোরেশন ট্যাক্স নির্ধারণ করে থাকে, আপনি ভাড়া দিয়েছেন তার জন্য। সো সিটি কর্পোরেশন ট্যাক্স আপনার এখানে বলা হয়েছে 22,000, so this amount should be divided by 8 multiplied by 6. আপনি 6 প্লটের জন্য সিটি কর্পোরেশন ট্যাক্স আপনি আপনার অ্যালাওয়েবল এক্সপেন্সে দেখাতে পারবেন, বাকিগুলো দেখাতে পারবেন। সো 6 প্লটের জন্য আপনার আসে 16,500, 16,500 will be your city corporation tax for those flats. Then যেটা বলা হয়েছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স প্রিমিয়াম ঠিক একইভাবে কাউন্ট করতে হবে, কারণ ইন্স্যুরেন্স আপনি দিয়েছেন টোটাল বাড়ির জন্য। সো ভাড়াটিয়া যেটা ইউজ করেছে সেক্ষেত্রে আপনি যে ভাড়া পেয়েছেন সেটা আপনি নিজের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিবেন, নিজে একটা বাসায় থাকবেন, এটা পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইট ইজ নট পার্ট অফ ইউর house. So insurance premium so insurance premium এর ক্ষেত্রে ঠিক একইভাবে কাউন্ট হবে 16,000 multiplied by 6. So our amount will be 12,000. Our amount will be 12,000. So city corporation tax, insurance premium, caretaker and night guard salary, it is part of your repair and maintenance expenses. Then painting cost of building, এটা আপনার স্থায়ী খরচ অথবা পার্ট অফ ইউর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স, আপনি যদি প্রতি বছরই করে থাকেন। ল্যান্ড রেভিনিউ পেড, হ্যাঁ ল্যান্ড রেভিনিউ আপনি ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য প্রদান করতে হবে। সো ইট শুড বি কনসিডার্ড, ইট ইজ নট পার্ট অফ ইউর রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্সেস। সো ল্যান্ড রেভিনিউ paid, this amount should be here 2,000 multiplied by 6. So sorry, multiply by 6. So land revenue for the 6 flat, total flat এর জন্য land revenue এখানে কনসিডার নয়, প্রত্যেকটা ক্ষেত্রে সেম। দেন যেটা বলা হয়েছে ল্যান্ড রেভিনিউর পরে
মর্গেজ ইন্টারেস্ট টাকা টোটাল বাড়িতেই আপনি মর্গেজ দিয়ে থাকেন। নর্মালি ফ্ল্যাট মর্গেজ হয় না, একটা বাড়ি কিংবা তার অংশ বিশেষ মর্গেজ হয়। আমরা উপরের অংশটা একটু কেটে দিই, আপনি দিন। So now we will have mortgage interest. Interest paid. Mortgage interest আপনি পে করেছেন টোটাল হাউসের জন্য। So mortgage interest টাকা 4000 by 8 multiply by 6. Amount should come this line. এটা হবে mortgage interest 3000, কারণ আপনি পে করতেছেন 6টা ফ্ল্যাটের জন্য, বাকিগুলো আপনার ব্যক্তিগত। দেন যেটা রয়েছে সেক্ষেত্রে আপনার legal expenses. Legal expenses basically come under repair and maintenance expenses. It is not part of your expenses here. Then alteration cost for ground floor, এটা আপনার রিপেয়ার মেইনটেনেন্স অথবা আপনার ক্যাপিটাল মেশিনারি স্থানান্তরের আন্ডারে চলে আসতে পারে। সো আপনার এখানে এটা অ্যাডমিসেবল এক্সপেন্সেস আন্ডারে আসবে না, কারণ এটা রিপেয়ার মেইনটেনেন্সে চলে আসবে একইভাবে, কারণ অল্টার করেছেন কোন একটা গ্যাস বন্য কিছু, অথবা আপনার এটা ক্যাপিটাল মেশিনারি অথবা ক্যাপিটাল ট্রান্সফার আন্ডারে চলে আসতে পারে। সুতরাং এটা আপনার জন্য অ্যাডমিসেবল এক্সপেন্স নয় একটা নির্দিষ্ট বছরের জন্য। Then installation of generator, it is of course a capital expenditure. প্রতি বছর আপনি ডেপ্রিসিয়েশন আকারে এটাকে দেখাতে পারবেন, বাট আপনি প্রতি বছর এটাকে আপনার খরচ হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। Fuel cost of generator, it is part of your water and gas bill এ আন্ডারে চলে আসবে, so fuel cost will not come here. এটা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স কস্ট অথবা অন্য কোনো কস্ট আন্ডারে চলে আসবে না, কারণ অ্যাডমিসেবল এক্সপেন্স ওগুলোই আসবে যেটা হাউসের সাথে জড়িত। আপনি জেনারেটর নাই রাখতে পারেন, ইট আপ টু ইউ, সেক্ষেত্রে আপনার কোনো খরচও হবে না, রাখলেও কোনো সমস্যা নেই, না রাখলেও কোনো সমস্যা নেই। সো এটা এই খরচটা আপনি এই আন্ডারে চলে আসবে না। এটা হচ্ছে জাস্ট টু বোদার ইউ, যেমনটা আগের ম্যাথে আমরা বলেছিলাম, যেটা বলেছিলাম ইন্টারেস্ট অন পার্সোনাল বরোড ফান্ড, সেক্ষেত্রে আপনাকে বোদার করা হয়েছে, এক্ষেত্রেও ফুয়েল কস্ট অফ জেনারেটর আপনাদেরকে একটু বোদার করা হয়েছে। দিস আর অল। দেন যেটা বলা হয়েছে, during the year one of the tenant in the ground floor left the house with 1 month rent, এক মাসের ভাড়া প্রদান না করে সে চলে গেছে এবং লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরে সেটা কালেক্ট করা সম্ভব হয়নি। সো সেটা হচ্ছে আনকালেক্টেবল রেন্ট, সেটা আপনি বাদ দিবেন, কারণ ওটা আপনার ইনকাম না, আপনি যদিও এখানে ইনকাম হিসেবে দেখিয়েছেন। সো আনকালেক্টেবল রেন্ট সেটাও আপনি বাদ দিবেন, কারণ এটা আপনার ইনকাম হয়নি। আনকালেক্টেবল রেন্ট একটা ফ্ল্যাটের জন্য হয়নি, এটা কিন্তু আপনি যেটা রিসিভ করেছেন তার উপরে হবে না, অ্যানুয়াল বিলের উপরে হবে বাই 6, কারণ 6টা ফ্ল্যাট আপনি ভাড়া দিতে পেরেছিলেন। বাই 12, যেহেতু 12 মাসের 1 মাস পাননি, সুতরাং 12 ইজ ফাইন। এরপর আপনি অন গুণ দিলেও পারেন, না দিলেও পারেন। 12 ইন্ডিকেট করে আপনি 12 মাস দিয়ে ভাগ করেছেন, 1 মাসের বের হয়ে আসতেছে। সো ইন দ্যাট কেস আপনার যদি একাধিক মাস হতো তাহলে গুণ করার প্রয়োজন হতো, এখানে দরকার নেই। সো 10,000, আর সরাসরি আপনি যেহেতু 10,000 টাকা বলাই হয়েছে পার মান্থ, সো আনকালেক্টেবল রেন্ট 10,000 সরাসরি বসে দিলেও হবে। যদি সরাসরি সরি 10,000 আপনার 10,000 এখানে বসালে হচ্ছে না, কারণ হচ্ছে আপনি মিউনিসিপাল ভ্যালু ইজ হায়ার, সো আপনাকে অবশ্যই ক্যালকুলেট করে দেখাতে হবে। দেন যেটা হচ্ছে আপনার একটা ফ্ল্যাট 2 মাস ভ্যাকেন্ট রয়েছে, সেম ফ্ল্যাট অথবা অন্য কোনো ফ্ল্যাট, যে ফ্ল্যাটই থাক না কেন, সেটার জন্য আপনি ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দিয়ে দেখাবেন।
vacancy allowance 7,20,000 ভাগ 6 এই ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে you are multiplying by 2 by 12.2 sorry এবার ঠিক আছে কোন ক্ষেত্রে ভাগ করলে 24 দিয়ে এটাকে ভাগ করা হয় তখন আরো কমে যায় 12 দিয়ে ভাগ দেন 2 দিয়ে গুণ করলে আপনার 20,000 হচ্ছে আপনার vacancy allowance that means 20,000 so এরপর কি আছে এরপর compute income from house property এরপর আমাদের বাকি কিছু নেই সো admissible expense টাকে আমরা এখানে এখন ডাক টেনে ক্লোজ করে দিয়ে বাদ দিয়ে দেব টোটাল ইনকাম থেকে সো আমাদের টোটাল admissible expenses হচ্ছে 2,83,000 2,83,000 বাদ দেওয়ার পরে 8,20,000 থেকে যেটা আসবে this will be our income from house property or this will be our total income so here our total income will be 5,37,000 this is our total income or this is our income from house property this is basically our calculation regarding this illustration more or less this type of problem will be